রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের ষোড়শ পর্ব। প্রফুল্লের শিক্ষা আরম্ভ হইল। নিশি ঠাকুরানী রাজার ঘরে থাকিয়া পরে ভবানী ঠাকুরের কাছে লেখাপড়া শিখিয়াছিলেন। বর্ণশিক্ষা, হস্তলিপি কিঞ্চিৎ শুভাঙ্করিয়া প্রফুল্ল তাহার কাছে শিখিল। তারপর পাঠক ঠাকুর নিজে অধ্যাপকের আসন গ্রহণ করিলেন। প্রথমে ব্যাকরণ আরম্ভ করাইলেন। আরম্ভ করাইয়া 2-4 দিন পড়াইয়া অধ্যাপক বিস্মিত হইলেন। প্রফুল্লের বুদ্ধি অতি তীক্ষ্ণ, শিখিবার ইচ্ছা অতি প্রবল। প্রফুল্ল বড় শীঘ্র শিখিতে লাগিল। তাহার পরিশ্রমে নিশিও বিস্মিতা হইল। প্রফুল্লের রন্ধন, ভোজন, শয়ন সব নাম মাত্র, কেবল সুঔজস, অমৌসস ইত্যাদিতে মন। নিশি বুঝিল যে প্রফুল্ল সেই 2 নতুনকে ভুলিবার জন্য অনন্যচিত্ত হইয়া বিদ্যা শিক্ষার চেষ্টা করিতেছে। ব্যাকরণ কয়েক মাসে অধিকৃত হইল। তারপর প্রফুল্ল ভট্টিকাব্য জলের মতো সাঁতার দিয়া বার হইয়া গেল। সঙ্গে সঙ্গে অভিধান অধিকৃত হইল। রঘু, কুমার, নৈষর, শকুন্তলা প্রভৃতি কাব্যগ্রন্থ অবাধে অতিক্রান্ত হইল। তখন আচার্য একটু সাংখ্য, একটু বেদান্ত এবং একটু ন্যায় শিখাইলেন। এ সকল অল্প অল্প মাত্র। এই সকল দর্শনই ভূমিকা করিয়া প্রফুল্লকে সবিস্তারে যোগশাস্ত্রাধ্যয়নে নিযুক্ত করিলেন এবং সর্বশেষে সর্বগ্রন্থ শ্রেষ্ঠ শ্রীমদ্ ভগবদ্গীতা অধীত করাইলেন। 5 বৎসরে শিক্ষা সম্পূর্ণ হইল। এদিকে প্রফুল্লের ভিন্ন প্রকার শিক্ষাও তিনি ব্যবস্থা করিতে নিযুক্ত রহিলেন। গোবরার মা কিছু কাজ করে না, কেবল হাট করে, সেটাও ভবানী ঠাকুরের ইঙ্গিতে। নিশিও বড় সাহায্য করে না, কাজেই প্রফুল্লকে সকল কাজ করিতে হয়। তাহাতে প্রফুল্লের কষ্ট নাই। মাতার গৃহেও সকল কাজ নিজে করিতে হইত। প্রথম বৎসর তাহার আহারের জন্য ভবানী ঠাকুর ব্যবস্থা করিয়াছিলেন মোটা চাউল, সৈন্ধব, ঘি ও কাঁচকলা, আর কিছুই না। নিশির জন্য তাই। প্রফুল্লের তাহাতেও কোনো কষ্ট হইল না। মার ঘরে সকল দিন এত জুটিত না। তবে প্রফুল্ল এক বিষয় ভবানী ঠাকুরের অবাধ্য হইল। একাদশীর দিন সে জোর করিয়া মাছ খাইত। গোবরার মা হাট হইতে মাছ না আনিলে প্রফুল্ল খানা, ডোবা, বিল, খালে আপনি ছাকা দিয়া মাছ ধরিত। সুতরাং গোবরার মা হাট হইতে একাদশীতে মাছ আনিতে আর আপত্তি করিত না। দ্বিতীয় বৎসরে নিশির আহারের ব্যবস্থা পূর্বমতো রহিল, কিন্তু প্রফুল্লের পক্ষে কেবল নুন লঙ্কা ভাত আর একাদশীতে মাছ, তাহাতেও প্রফুল্ল কোনো আপত্তি করিল না। তৃতীয় বৎসরে নিশির প্রতি আদেশ হইল, তুমি ছানা, সন্দেশ, ঘৃত, মাখন, ক্ষীর, ননি, ফল, মূল, অন্ন ব্যঞ্জন উত্তম রূপে খাইবে, কিন্তু প্রফুল্লের নুন লঙ্কা ভাত। 2 জনে একত্র বসিয়া খাইবে। খাইবার সময় প্রফুল্ল ও নিশি 2 জনে বসিয়া হাসিত। নিশি ভালো সামগ্রী বড় খাইত না, গোবরার মাকে দিত। এই পরীক্ষাতেও প্রফুল্ল উত্তীর্ণ হইল। চতুর্থ বৎসরে প্রফুল্লের প্রতি উপাদেয় ভোজ্য খাইতে আদেশ হইল। প্রফুল্ল তাহা খাইল। পঞ্চম বৎসরে তাহার প্রতি যথেচ্ছ ভোজনের উপদেশ হইল।
প্রফুল্ল প্রথম বৎসরের মতো খাইল। শয়ন, বসন, স্নান, নিদ্রা সম্বন্ধে এতরূপ অভ্যাসে ভবানী ঠাকুর শিষ্যাকে নিযুক্ত করিলেন। পরিধানে প্রথম বৎসরে 4খানা কাপড়, দ্বিতীয় বৎসরে 2খানা, তৃতীয় বৎসরে গ্রীষ্মকালে 1খানা মোটা গড়া অঙ্গে শুকাইতে হইবে। শীতকালে 1খানি ঢাকাই মলমল অঙ্গে শুকাইয়া লইতে হয়। চতুর্থ বৎসরে পাট কাপড় ঢাকাই কলকাতার শান্তিপুরে। প্রফুল্ল এ সকল ছিঁড়িয়া খাটো করিয়া লইয়া পড়িত। পঞ্চম বৎসরে বেশ ইচ্ছামতো প্রফুল্ল মোটা গড়াই বাহাল রাখিল, মধ্যে মধ্যে খাড়ে কাছিয়া লইত। কেশ বিন্যাস সম্বন্ধেও ঐরূপ। প্রথম বৎসরে তৈল নিষেধ, চুল রুক্ষ বাঁধিতে হইত। দ্বিতীয় বৎসরে চুল বাঁধাও নিষেধ, দিনরাত রুক্ষ চুলের রাশি আলুলাইত থাকিত। তৃতীয় বৎসরে ভবানী ঠাকুরের আদেশ অনুসারে সে মাথা মুড়াইল। চতুর্থ বৎসরে নতুন চুল হইল। ভবানী ঠাকুর আদেশ করিলেন কেশ গন্ধ তৈল দ্বারা নিষিক্ত করিয়া সর্বদা রঞ্জিত করিবে। পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার আদেশ করিলেন। প্রফুল্ল পঞ্চম বৎসরে চুলে হাতও দিল না। প্রথম বৎসরে তুলার তোষকে তুলার বালিশে প্রফুল্ল শুইল। দ্বিতীয় বৎসরে বিচালির বালিশ, বিচালির বিছানা। তৃতীয় বৎসরে ভূমি শয্যা। চতুর্থ বৎসরে কোমল দুগ্ধ ফেননিব শয্যা। পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার। পঞ্চম বৎসরে প্রফুল্ল যেখানে পাইত সেখানে শুইত। প্রথম বৎসরে ত্রিজাম নিদ্রা, দ্বিতীয় বৎসরে দ্বিজাম, তৃতীয় বৎসরে 2 দিন অন্তর রাত্রি জাগরণ, চতুর্থ বৎসরে তন্দ্রা আসিলেই নিদ্রা, পঞ্চম বৎসরে স্বেচ্ছাচার। প্রফুল্ল রাত জাগিয়া পড়িত ও পুঁথি নকল করিত। প্রফুল্ল জল, বাতাস, রৌদ্র, আগুন সম্বন্ধেও শরীরকে সহিষ্ণু করিতে লাগিল। ভবানী ঠাকুর প্রফুল্লের প্রতি আরেকটি শিক্ষার আদেশ করিলেন। তাহা বলিতে লজ্জা করিতেছে, কিন্তু না বলিলেও কথা অসম্পূর্ণ থাকে। দ্বিতীয় বৎসরে ভবানী ঠাকুর বলিলেন, বাছা, একটু মল্লযুদ্ধ শিখিতে হইবে। প্রফুল্ল লজ্জায় মুখ নত করিল, বলিল, ঠাকুর আর যা বলেন তা শিখিব, এটি পারিব না। ভবানী কইল, এটি নইলে নয়। প্রফুল্ল বলিল, সে কি ঠাকুর, স্ত্রীলোক মল্লযুদ্ধ শিখিয়া কি করিবে? ভবানী উত্তর দিল, ইন্দ্রিয় জয়ের জন্য। দুর্বল শরীর ইন্দ্রিয় জয় করিতে পারে না। ব্যায়াম ভিন্ন, ইন্দ্রিয় জয় নাই। প্রফুল্ল জিজ্ঞাসিল, কে আমাকে মল্লযুদ্ধ শিখাইবে? পুরুষ মানুষের কাছে আমি মল্লযুদ্ধ শিখিতে পারিব না। ভবানী উত্তর করিল, নিশি শিখাইবে। নিশি ছেলে ধরার মেয়ে, তারা বলিষ্ঠ বালক বালিকা ভিন্ন দলে রাখি না। তাহাদের সম্প্রদায় থাকিয়া নিশি বাল্যকালে ব্যায়াম শিখিয়াছিল। আমি এ সকল ভাবিয়া চিন্তিয়া নিশিকে তোমার কাছে পাঠাইয়াছি। প্রফুল্ল 4 বৎসর ধরিয়া মল্লযুদ্ধ শিখিল। প্রথম বৎসর ভবানী ঠাকুর প্রফুল্লের বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না, বা তাহাকে বাড়ির বাইরে কোনো পুরুষের সঙ্গে আলাপ করিতে দিতেন না। দ্বিতীয় বৎসরে আলাপ পক্ষে নিষেধ রহিত করিলেন, কিন্তু তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না। পরে তৃতীয় বৎসরে যখন প্রফুল্ল মাথা মুড়াইল, তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকট যাইতেন। প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত। চতুর্থ বৎসরে ভবানী নিজ অনুচরদিগের মধ্যে বাছা বাছা লাঠিয়াল লইয়া আসিতেন। প্রফুল্লকে তাহাদের সহিত মল্লযুদ্ধ করিতে বলিতেন। প্রফুল্ল তাহার সম্মুখে তাহাদের সঙ্গে মল্লযুদ্ধ করিত। পঞ্চম বৎসরে
কোনো বিধিনিষেধ রহিল না। প্রয়োজন মতো প্রফুল্ল পুরুষদিগের সঙ্গে আলাপ করিত, নিষ্প্রয়োজনে করিত না। যখন প্রফুল্ল পুরুষ মানুষদিগের সঙ্গে আলাপ করিত, তখন তাহাদিগকে আপনার পুত্র মনে করিয়া কথা কহিত। এই মতো নানারূপ পরীক্ষা ও অভ্যাসের দ্বারা অতুল সম্পত্তির অধিকারিণী প্রফুল্লকে ভবানী ঠাকুর ঐশ্বর্যভোগের যোগ্য পাত্রী করিতে চেষ্টা করিলেন। পঞ্চম বৎসরে সকল শিক্ষা শেষ হইল। একাদশীর দিনে মাছ ছাড়া আর একটি বিষয় মাত্র প্রফুল্ল ভবানী ঠাকুরের অবাধ্য হইল। আপনার পরিচয় কিছু দিল না। ভবানী ঠাকুর জিজ্ঞাসাবাদ করিয়াও কিছু জানিতে পারিলেন না। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই সপ্তদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।